আসসালামু আলাইকুম। ম্যাক্রো স্কুল সায়েন্স প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কোষ এবং কোষের গঠন অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক উদ্ভিদের কোষপ্রাচীর সম্পর্কে আলোচনা করব এবং উদ্ভিদের কোষপ্রাচীরের গঠন এবং উদ্ভিদের কোষপ্রাচীর কোন কোন স্তরগুলো নিয়ে গঠিত এটার ডিটেলসে আমরা পড়ার চেষ্টা করব। তো সবার আগে যেটা আমরা জানার চেষ্টা করব যে উদ্ভিদ কোষপ্রাচীর কে আবিষ্কার করেছে। উদ্ভিদ কোষপ্রাচীর আবিষ্কার করেছিল সর্বপ্রথম যে রবার্ট হুক, ঠিক আছে। রবার্ট হুক কিন্তু প্রথম যে কোষ পর্যবেক্ষণ করেছিল এটা ছিল আসলে মৃত উদ্ভিদ কোষের কোষপ্রাচীর। তো উদ্ভিদ কোষপ্রাচীরের মূলত প্রধান যে উপাদানটা দিয়ে গঠিত সেটি হচ্ছে সেলুলোজ, আমরা এটা সবাই জানি। আসো উদ্ভিদের কোষপ্রাচীর কিভাবে গঠিত হয়, যখন একটা কোষ বিভাজিত হওয়ার পর অর্থাৎ তার ক্যারিওকাইনেসিস হওয়ার পর দেখো নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেছে, বিভাজনের পর তাদের মাঝে কিন্তু আমরা জানি কোষপ্রাচীর তৈরি হয়, ঠিক আছে। তো এখন কোষপ্রাচীরটা কিভাবে তৈরি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে কিছু প্রোটিন, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, এই প্রোটিনগুলা মাছ বরাবর এসে সঞ্চিত হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। কিছু প্রোটিন মাছ বরাবর এসে সঞ্চিত হয়ে কি গঠন করে? ফ্রাগমোপ্লাস্ট। তাইলে এইটা হচ্ছে এটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। এখন এরপর দেখো এই যে গোলজি বডি এবং এই যে গোলজি বডি কিছু এই বেসিকল সেক্রেশন করে, কিছু তোমার স্যাক লাইক ছোটো ছোটো থলের মতো কিছু স্ট্রাকচার তৈরি করে, যেগুলোর ভিতরে একটা বিশেষ পেকটিন জাতীয় পদার্থ থাকে, ঠিক আছে। তাহলে এগুলাকে আমরা বলতেছি পেকটিন জাতীয় বেসিকল। এটা কে সিক্রেশন করে বা কে তৈরি করে? এটা গোলজি বডি তৈরি করে। তো এই পেকটিন জাতীয় বেসিকলগুলা তোমার এসে ফিউজ হয় ফ্রাগমোপ্লাস্টে, ঠিক আছে, এবং হয়ে এখানে একটা পর্দা বা আবরণ সৃষ্টি করে, যেটাকে আমরা বলতেছি মধ্য পর্দা। দেখো এগুলা এখানে এই যে পেকটিন জাতীয় বেসিকলগুলো এখানে এসে তোমার কি হয়, ফিউজ হয়, জমা হয়ে একটা কি তৈরি করে? মধ্য পর্দার সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে কি? মধ্য পর্দা। তাহলে প্রথম দুই কোষের মাঝে কোষপ্রাচীর গঠনে প্রথমে সৃষ্টি হয় কি? মধ্য পর্দা। এই যে মধ্য পর্দা বা মিডল ল্যামেলা, এটা হচ্ছে মধ্য পর্দা বা মিডল ল্যামেলা যেটাকে আমরা বলি, সেটা সৃষ্টি হওয়ার পর এই কোষ এবং এই কোষ, দুই কোষ থেকে কিন্তু কিছু রাসায়নিক পদার্থ সিক্রেশন হবে। এগুলো হচ্ছে সেলুলোজ, হিমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। এগুলো সিক্রেশন হয়ে, ধরো এই সেল থেকে সিক্রেশন হয়ে একটা স্তর তৈরি করবে মধ্যপর্দার উপর। এখানে একটা লেয়ার তৈরি করতেছে, একটা স্তর তৈরি করতেছে মধ্যপর্দার উপর। তারপর হচ্ছে তোমার অপর পাশে যে কোষ আছে, অপর পাশে এই কোষ থেকেও সেলুলোজ, হিমিসেলুলোজ ইত্যাদি রাসায়নিক পদার্থ সিক্রেশন হয়ে মধ্যপর্দার উপর আর এখানে একটা প্রাচীর সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে মধ্যপর্দার উপর যে প্রাচীরটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেই প্রাচীরটাকে আমরা বলতেছি, বা যে স্তরটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি, এই স্তরটাকে বলতেছি প্রাথমিক প্রাচীর। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে মধ্যপর্দার উপর কি সৃষ্টি হচ্ছে? প্রাথমিক প্রাচীর। এরপর দেখো কোষ যখন যে সমস্ত বাজক কোষ আছে, বাজক কোষগুলো কিন্তু দ্রুত বিভাজন হয়, সেজন্য বাজক কোষের কোষ প্রাচীরে কিন্তু মধ্যপর্দা থাকে এবং প্রাথমিক প্রাচীর থাকে। তাদের মধ্যে যে সেকেন্ডারি কোষ প্রাচীরের আরেকটা স্তর দেখো, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল ভাজক কোষের ক্ষেত্রে থাকে না। কিন্তু যে সমস্ত স্থায়ী কোষ যখন স্থায়ী কোষের ক্ষেত্রে তোমার এই দুইটা স্তরের উপর আরো একটা লেয়ার সৃষ্টি হয়, ঠিক আছে, আরো একটা স্তর সৃষ্টি হয়। এই স্তরটা ধরো স্থায়ী কোষের ক্ষেত্রে এই কোষ থেকে কিছু পদার্থ, সেলুলোজ এবং পেকটিন জাতীয় পদার্থ সিক্রেশন হয়ে এই কোষের উপর আরো একটা কি তৈরি হয়? লেয়ার। কিন্তু মনে রাখবে, এই যে প্রাথমিক প্রাচীরের উপর আরেকটা যে স্তর তৈরি হচ্ছে সেল থেকে বিভিন্ন পদার্থ সিক্রেশনের মাধ্যমে, সেই স্তরটা কিন্তু 3 স্তর বিশিষ্ট, 1 স্তর, 2 স্তর এবং এই যে 3 স্তর বিশিষ্ট। তাহলে দেখো সিক্রেশন হবে এবং প্রাথমিক প্রাচীরের উপর তৈরি হবে গৌণ প্রাচীর, ঠিক আছে। তাহলে দেখো, এবং এই দিকের সেল থেকেও কি তোমার সেলুলোজ এবং পেকটিন জাতীয় পদার্থ, রাসায়নিক পদার্থগুলো সিক্রেশন হয়ে বা ক্ষরণ হয়ে এর উপর জমা হয়ে এদিকে প্রাথমিক প্রাচীরের উপর আরো একটা 3 স্তর বিশিষ্ট লেয়ার তৈরি করবে, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি কি প্রাচীর। এই যে 3 স্তর বিশিষ্ট এটাকে বলতেছি আমরা গৌণ
প্রাচীর, ঠিক আছে, বা সেকেন্ডারি সেল ওয়াল, গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল ওয়াল। তো এই গৌণ প্রাচীরের কিন্তু কয়টা স্তর আছে? 3টা স্তর। দেখো, যে ভেতরের যে স্তর সেটাকে বলা হচ্ছে অন্তঃস্তর বা S1, যেটা 2 নাম্বার লেয়ার সেটাকে বলা হচ্ছে, এরপর হচ্ছে S2 বা মধ্য স্তর, এরপর যে স্তর সেটাকে বলা হচ্ছে S3 বা বহিঃস্তর, ঠিক আছে। তাহলে দেখো একটা কোষ প্রাচীরের কতটা স্তর পাইলাম আমরা পাইছি 3টা স্তর, ঠিক আছে, 3টা লেয়ার পাইছি। প্রথম হচ্ছে মধ্যপর্দা, এই যে মধ্যপর্দা আছে এখানে যে সবুজ বর্ণের, সেটা মধ্যপর্দা। এরপর হচ্ছে মধ্যপর্দার উপর জমা হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপর এরপর তৈরি হলো গৌণ প্রাচীর, যেটা 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। গৌণ প্রাচীর শুধুমাত্র তৈরি হবে স্থায়ী কোষের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট? কোষ প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি যে এখানে কোষ প্রাচীরটা যে এখানে ড্র করলাম, এই কোষ প্রাচীরটা কিন্তু এইখানেও ঠিক সেম এই জায়গাগুলোতেও একই রকম স্ট্রাকচার থাকবে। আঁকার সুবিধার জন্য আমি এই জায়গাগুলোতে স্ট্রাকচারটা দেখাইলাম না, কিন্তু দেখো সেম স্ট্রাকচার কিন্তু এদিকের কোষ প্রাচীরেও সেম থাকবে। কথা কি বোঝা গেল? দেখো এরপর হচ্ছে দেখো আমরা একটা অঞ্চল দেখলাম যেখানে মধ্যপর্দার উপর, এই যে মধ্যপর্দার উপর তোমার প্রাথমিক প্রাচীরও তৈরি হয় নাই, অর্থাৎ নীল যে স্তর এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর, এটাও সৃষ্টি হয় নাই, এবং লাল যে স্তর সেটা হচ্ছে আমাদের গৌণ প্রাচীর, সেটাও কিন্তু সৃষ্টি হয় নাই। তো এখানে একটা কূপের মতো অংশ সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলি কূপ বা পিট। যদি এরকম দুটি কূপ পাশাপাশি মুখোমুখি থাকে, তখন আমরা তাকে বলবো কূপ জোড়া বা পিট পেয়ার বলে থাকি, ঠিক আছে। তাহলে এবং দেখো এই যে তোমার দুইটা পিটের মাঝখানে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র কোন স্তরটা থাকে? মধ্যপর্দা শুধুমাত্র থাকে। তখন এই মধ্যপর্দাটাকে, অর্থাৎ পিট অঞ্চলের যে মধ্যপর্দা, তখন এটাকে আমরা বলবো কি? পিট মেমব্রেন। কি বলবো আমরা? পিট মেমব্রেন। আচ্ছা, এখন আসো আমরা জেনে নেব মধ্যপর্দা সম্পর্কে কিছু কথা। দেখো প্রথম কথা হচ্ছে মধ্যপর্দা হচ্ছে দুটি কোষের মধ্যবর্তী। দেখো এই কোষ এবং এই কোষ, দুই কোষের মাঝে কিন্তু কে আছে? মধ্যপর্দা। তো এটি হচ্ছে প্রথম দিকে জেলির মতো থাকে, কারণ হচ্ছে এর মধ্যে পেকটিক অ্যাসিডের উপস্থিতি থাকে। এখন দেখো, এবং মধ্যপর্দার গাঠনিক উপাদান হচ্ছে, দেখো এই যে গোলজি বডি পেকটিন জাতীয় বেসিকলকরণ করতেছে, এটা মূলত এর ভিতরে মূলত থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। অর্থাৎ মধ্যপর্দা যে গঠিত হচ্ছে, মধ্যপর্দার উপাদান হচ্ছে, গাঠনিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। এরপর হচ্ছে এটি সিমেন্টের মতো কাজ করে। কেন সিমেন্টের মতো কাজ করে বা গ্লোর মতো কেন কাজ করে? কারণ দেখো এদিকে একটা কোষ, এদিকে একটা কোষ, মাঝখানে হচ্ছে মধ্যপর্দা। তাহলে দুই কোষকে অ্যাটাচমেন্টে রাখার জন্য বা সংযুক্ত করে রাখার জন্য এই মধ্যপর্দা কিন্তু কাজ করেছে, ঠিক আছে। আচ্ছা, তো সেজন্য আমরা বলতে পারি মধ্যপর্দা সিমেন্টের মতো কাজ করে। তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার পর এই যে নীল অংশটা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। যে প্রাথমিক প্রাচীর হচ্ছে সেলুলোজ, হিমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হবে। এটি খুব পাতলা হবে, তার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার এবং এক স্তর বিশিষ্ট। দেখো এটা কিন্তু এক স্তর বিশিষ্ট, ঠিক আছে, এই যে এক স্তর বিশিষ্ট, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ভাজক কোষে শুধুমাত্র কি থাকবে? প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক প্রাচীরই থাকবে, কোনো গৌণ প্রাচীর থাকবে না। এবং গৌণ প্রাচীর বা যেটা আমরা এখানে লাল কালারের এখানে অঙ্কন করেছি যে গৌণ প্রাচীর, আমি এখানে তার যে বৈশিষ্ট্য এগুলো লিখলাম লাল কালার দিয়ে, তোমাদের যেন বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, গৌণ প্রাচীর হচ্ছে অধিকর্ত পুরু প্রায় 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হয়ে থাকে। তারপর হচ্ছে ভাজক কোষে এটি তৈরি হয় না, এটি তৈরি হয় কোথায়? স্থায়ী কোষে। স্থায়ী কোষে তৈরি হয় যেমন ধরো ট্রাকিড, বেসেল, যে জাইলেমের মধ্যে যে কোষগুলো পাওয়া যায়, ট্রাকিড, বেসেল, এদের মধ্যে কিন্তু এই গৌণ প্রাচীরটা তৈরি হয়। এবং এটি হচ্ছে 3 স্তরী। আমরা দেখেছি অন্তঃস্তরকে বলা হচ্ছে, ভিতরের স্তরটাকে বলা হচ্ছে S1, এবং মধ্যস্তরটাকে বলা হচ্ছে, মাঝখানে স্তরটাকে বলা হচ্ছে S2, এবং বহিঃস্তরটাকে বলা হচ্ছে, এই যে বাইরের স্তরটাকে এটাকে বলা হচ্ছে S3। এবং দেখো এটি সেলুলোজ এবং লিগনিন এখানে প্রধান উপাদান হিসেবে থাকে, ঠিক আছে। তাহলে আমরা একটু ব্যাপারটা একটু বুঝে নেব যে আমাদের কোষ প্রাচীর হচ্ছে কত স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। প্রথমে হচ্ছে মধ্যপর্দা, তারপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে গৌণ প্রাচীর, ঠিক আছে, একটা কোষ প্রাচীর। এই কোষের জন্য যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে এই কোষের কোষ প্রাচীর, তারও দেখো মধ্যপর্দা দুজনের জন্য কমন পর্দা, এরও এই কোষেরও। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।